আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের পুলিশ প্রশাসন থেকে গেছে সেই ইংরেজ আমলে যেভাবে আমাদের স্বদেশীদের উপর অত্যাচার করা হতো, ভারতীয়দের উপর নিপীড়ন নামিয়ে আনত বিদেশি শাসক, আশ্চর্য রকম ভাবে আমাদের পুলিশ প্রশাসনের মানসিকতা, পুলিশ প্রশাসনের আচার আচরণ এখনো সেখানেই বাধা পড়ে রয়েছে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিকদের প্রতি কি দায় দায়িত্ব পালন করা উচিত সে বিষয়ে আমাদের পুলিশ প্রশাসনের এখনো ধারণা তৈরি হয়নি। এমনকি আমাদের দেশের সংবিধানে যে রীতিনীতি রয়েছে, সেই সংবিধানের রীতিনীতি অনুযায়ী নাগরিককে কিছু অধিকার দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন সেটাও মাথায় রাখে না। কিন্তু এইভাবেও আমরা বলতে পারি, আসলে পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করে যারা, যে শাসক বর্গ, তারা সেটা মাথায় রাখতে দেয় না। একেবারে নিজের নিয়মে নিজেদের মতো করে পুলিশকে চালায়। বারবার এই বিষয়টা আমরা দেখেছি, বারবার আমাদের সামনে এসেছে। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কিছুদিন আগে বললেন যে তিনি নাকি মাওবাদী নিকেশ করবার জন্য একটা বিশেষ পরিকল্পনা নিয়ে ফেলেছেন, অথচ আশ্চর্য কি জানেন, আমাদের দেশের সংবিধানে এমনকি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে তাহলেও বিনা বিচারে তাদের হত্যা করবার নিদান দেওয়া নেই। এটা সংবিধান বিরুদ্ধ। আর ঠিক এই মুহূর্তে কিছু সাংবাদিক যেভাবে রে রে করে চিৎকার করছে, তথাকথিত সাংবাদিক, আমি জানি না তারা আসলে ভারতবর্ষের সংবিধানের রীতিনীতি এগুলো জানে না, জানলে এভাবে বলতে পারতো না। মাওবাদী হলেই তাদের নিকেশ করে দেওয়া যায় কিংবা তাদের মূল ধারা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, এরকম কথা সংবিধানের কোথাও নেই। আসলে গোটা বিষয়টার উপরে একটা তাত্ত্বিক বিতর্ক, তাত্ত্বিক আলোচনা চালানো উচিত। সেসব করবার জন্য মস্তিষ্কের শক্তি লাগে, মস্তিষ্কের জোর লাগে। আমাদের মূলধারার তথাকথিত সাংবাদিকরা সেদিকে যাবেন না, তারা চিৎকার চেঁচামেচি করবেন। তাদের একটা বিশেষ স্বার্থ আছে, পুঁজির স্বার্থ রক্ষা করতে হবে। পুঁজির স্বার্থ রক্ষা করবার জন্য আমাদের দেশের যে সংবিধান, আমাদের দেশের যে গণতান্ত্রিক কাঠামো, সেটার উপরে তারা বারবার আঘাত করেন আর মুখে ঠিক উল্টো কথা বলেন। দেশপ্রেম, জাতীয়তাবাদের কথা তারা বলেন, অথচ আসলে তারাই আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের গণতন্ত্রকে বারবার ভাঙেন, লঙ্ঘন করেন। আর তাদের এই ভাবনাগুলো যেহেতু ক্ষমতার উপরে বসে রয়েছেন একদল, তারা গোটা বিষয়টাকে চালনা করে। তাদের কথা অনুযায়ী পুলিশ প্রশাসন এমন আচরণ করে যা ব্রিটিশ শাসকদেরও লজ্জা দেবে। এরকম একটা ঘটনা মাত্র কয়েকদিন আগে ঘটেছে। এক ছাত্রী তার দাবি, তাদের আন্দোলনকে দমন করবার জন্য পুলিশ প্রশাসন যে আচরণ করেছে, ইংরেজ শাসকদের ভয়াবহতাকেও তার মধ্যে হার মানায়। আজকের এই 2025-এ এসে আমরা শুনছি যে একজন ছাত্রী অভিযোগ করছে, থানায় নিয়ে গিয়ে একজন পুলিশ অফিসার তাকে বসিয়ে রেখে পা লেচে বসতে বলেছে এবং পায়ের উপরে দাঁড়িয়ে রয়েছে অন্য পুলিশ আধিকারিক, যাতে পাটা সরিয়ে নিতে না পারে, পায়ে মারধর করা হবে। তারপরে জ্বলন্ত মোমবাতি গলিয়ে তার হাতে দিয়ে দেওয়া হয়েছে। শুনতে শুনতে শিউরে উঠছিলাম। এই পুলিশের আচরণ 2025-এ দাঁড়িয়ে আমাদের স্বাধীন দেশের, আমাদেরই ট্যাক্সের পয়সায় চলা পুলিশ প্রশাসন এরকম আচরণ করতে পারেন? আমাদের অবাক লাগে। নাগরিক অধিকার, গণতান্ত্রিক কাঠামো, কারোর প্রতি কোনো দায় দায়িত্ব নেই। সমগ্র নাগরিক সমাজ যদি এর বিরুদ্ধে সোচ্চার না হয়ে উঠতে পারে এখনই, তাহলে কিসের নাগরিক সচেতনতা? বারবার এই প্রশ্নটা আমরা তুলছি। তথাকথিত বৃহৎ পুঁজিচালিত মিডিয়ার বাইরে আমরা যাদের বিষয়গুলোকে দেখছি, শিউরে উঠছি। বারবার স্বল্প পরিসরে হলেও আমরা মানুষের বোধে, মানুষের চেতনায় এই ভাবনাটা ঢোকাবার চেষ্টা করে যাচ্ছি লাগাতার, যে এটা আমাদের গণতন্ত্র নয়, আমাদের গণতান্ত্রিক কাঠামো এভাবে ভাবতে শেখায় না, আমাদের সংবিধান এভাবে ভাবতে শেখায় না। বারবার করে কথাটা আমাদের বলতেই হবে। কি ভয়ঙ্কর ভয়াবহ ঘটনা ঘটছে ভেবে দেখুন। এ রাজ্যের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র জখম হয়েছে, চূড়ান্ত পুলিশি অব্যবস্থা এবং আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তার চূড়ান্ত স্বৈরাচারী মনোভাবের শিকার হয়েছে
এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারপরে পুলিশের কি আচরণ, তার চোখ ভয়াবহভাবে জখম হয়েছে, সে এখন হাসপাতালে ভর্তি, তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রত্যেক দিন তাকে কটাক্ষ করছে, তার চরিত্র হনন করার চেষ্টা করছে এক শ্রেণীর মিডিয়া এবং কিছু মানুষজন যারা আবার অধ্যাপক এবং সাংবাদিক পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একবার ভাববার চেষ্টা করছে না যে ছেলেটি এভাবে অসুস্থ হয়েছে, তার মতামতের সাথে আমি যদি দ্বিমত হই, তার মত যদি ভুল হয়, তাহলে আমাদের যদি দায়িত্ব তর্কে গিয়ে তাকে বোঝানো, তার সাথে তাত্ত্বিক বিতর্কে যাওয়া। এই সময় যখন সে ভয়ঙ্কর রকম আঘাতপ্রাপ্ত এবং সেই আঘাতটা দিয়েছে আমাদের প্রশাসন, কোন মানবিকতা, কোন দরদ কোথাও নেই। পুলিশ প্রশাসন কি করলো, যে ছেলেটি হসপিটালে ভর্তি হয়ে রয়েছে তার বিরুদ্ধেই নানা ধরনের মামলা সাজিয়ে তাকে ধরবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। গতকালই আমাদের হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই ছেলেটি যে অভিযোগ করেছে তার বয়ানকে এফআইআর হিসেবে ধরে তদন্ত করতে হবে। আমাদের প্রশ্ন, আদালতকে তো বলে দিতে হবে কেন? এটা পুলিশের দায়িত্ব ছিল তো, কিন্তু পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে না। পুলিশের দায়িত্ব হচ্ছে শুধু রাজনৈতিক নেতারা, রাজনৈতিক শাসক দলের নেতারা যা বলবে সেটাকে পালন করা। আমরা বারবার প্রশ্ন তুলছি, এই পুলিশ প্রশাসন তাদের রুলসটা জানে না, তাদের আইন কানুন জানে না। আসলে জেনেও তারা সেটাকে আলমারিতে তুলে রাখে। শুধুমাত্র রাজনৈতিক নেতাদের পদলেহন করা, তাদের কথা মতো চলাই পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে। যেভাবে আমি শোনাবো, এই মেয়েটি যে কথা বলছে শিউরে উঠতে হয়। স্বাধীন দেশের নাগরিকের উপর আমাদের দেশের পুলিশ প্রশাসন এরকম আচরণ করতে পারে? আমি এরই পাশাপাশি আর একটা ঘটনা জানিয়ে রাখি। বেউচা বাছানিতে কি রকম কাজ হচ্ছে তা দেখবার জন্য এপিডিআর এর একদল সদস্য গেছিল। তারা গেছিলেন এই কারণে যে ফ্যাক্ট ফাইন্ডিং করবেন, তারা কি কি হচ্ছে, যে মানুষ অভিযোগ করছে জোর করে জমি নিয়ে নেওয়া হচ্ছে সেটা সত্যি কিনা সরেজমিনে দেখবার জন্য তারা গেছিলেন। তাদের সারা দিন পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়। ভেবে দেখুন, মানুষ যখন বিপদে পড়ে, আরজি করে একটি মেয়ে ধর্ষিতা হয়ে যায়, পুলিশ প্রশাসন কোনো সক্রিয়তা দেখাতে পারে না। এই মাত্র কিছুদিন আগে আরো একটি মেয়ে, সে ইফটিজিংয়ের শিকার হয়ে মৃত্যু হয়েছে তার, সেখানে পুলিশের সক্রিয়তা আমরা লক্ষ্য করি না। রাস্তাঘাটে আপনি যদি নানা বিপদের মধ্যে পড়েন, পুলিশ পাবেন না। অথচ এক্ষেত্রে পুলিশ কত সক্রিয়, কত তাড়াতাড়ি খবর পেয়ে যায় কে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এবং তাদের আটকে রেখে হেনস্থা করা। এই হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ। শুধু আমাদের রাজ্য কেন, গোটা দেশের পুলিশ প্রশাসনের এটাই চেহারা। রাজনৈতিক নেতারা, শাসক দলের নেতারা যা বলবেন তারা সেভাবে কাজ করবে। অথচ গোটাটাই আমাদের দেশের আইন, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোর সাথে মেলে না। আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামো অন্য কথা বলে। তৎসত্ত্বেও এটা চলছেই। নাগরিকদের অসচেতনতা, নাগরিকদের যূথবদ্ধ হতে না পারা, সেখান থেকেই এই ধরনের অসভ্যতাগুলো পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতারা বারবার করে যায়। আর আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে, আমরা সমস্ত নাগরিক নির্বিশেষে কোনো না কোনো রাজনৈতিক আনুগত্যের কাছে মাথা পেতে দিই। আমাদের নাগরিক অধিকার, আমাদের নাগরিক সচেতনতা সমস্ত হারিয়ে যায় রাজনৈতিক আনুগত্যের কাছে। এটা ভয়ঙ্কর একটা বিপদ। রাজনৈতিক আনুগত্য যাই থাকুক, আমরা যে শেষ কিন্তু নাগরিকদের যে আসলে হাতে হাত ধরে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হয়, সেই বিষয়টা ভুলিয়ে দিচ্ছে এই রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো। আমাদের চারপাশে শাসন আসলে দলের শাসন, নির্দিষ্ট রাজনৈতিক দলের শাসন, যে দল শুধুমাত্র ক্ষমতায় চড়া ছাড়া আর কিচ্ছু ভাবে না। মানুষের বোধ, মানুষের চেতনার উন্নতি, আমাদের সমাজের উন্নতি কিচ্ছু ভাবে না, শুধু ক্ষমতা দখল করতে হবে। কিভাবে আমাদের সমাজটা একটু উন্নত হবে, আমাদের দেশের মানুষরা কি করে ভালো থাকবে, সে ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই, শুধু ক্ষমতা ধরে রাখা। আর কিছু প্রকল্পে টাকা দেওয়া মানে আমি দিচ্ছি। দেখবেন সবার ঠিক এইরকম, কখনো প্রধানমন্ত্রী, কখনো মুখ্যমন্ত্রী, আমি দিচ্ছি। আসলে এদের যে কোনো খাজানা নেই। এটা যে আমাদের দেশের সম্পত্তি, আমরা যদি কিছু পাই তাহলে দেশের সম্পদ পাচ্ছি, এটা বোঝবার মতো, বা এই বোঝটাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাতেই তাদের সুবিধা, কারণ আমি দিচ্ছি বললে ওই ব্যক্তি এসে যায় এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আনুগত্য পেতে সুবিধা হয়। সাধারণ মানুষ ভুলে যায় যে জনকল্যাণকামী রাষ্ট্রের একটা ভূমিকা থাকা দরকার। এখানে রাষ্ট্রের ভূমিকা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, চাকরির ক্ষেত্রে রাষ্ট্র যদি দায়িত্ব না নেয়, তাহলে তাকে বাধ্য করাতে হবে দায়িত্ব নেবার জন্য।
কর্তব্য থেকে নাগরিককে ক্রমশ সরিয়ে দেওয়া হচ্ছে। আর উল্টো দিকে পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতারা এমন আচরণ করছে যেন তারা ইংরেজ আমলের শাসক, জমিদারতন্ত্র, সামন্ততন্ত্র, কথাগুলো ওই বইয়ের পাতা থেকে উঠে গেছে বটে, কিন্তু কার্যক্ষেত্রে সেটাই চলছে। সামন্ততন্ত্র আর জমিদারতন্ত্রই চলছে, পুলিশকে দিয়ে সেটাই চালাচ্ছেন আমাদের দেশের নেতারা। এটা বললে অনেকে বলবেন রাষ্ট্রদ্রোহী। আসলে রাষ্ট্র কাকে বলে, দেশ কাকে বলে, এরা কিচ্ছু জানে না, এদের জানবার কোনো আগ্রহও নেই। সেই বোধ আর সেই চেতনা তৈরি করবার জন্য যে গণতান্ত্রিক বোধ অর্জন করা উচিত ছিল, যে অনুশীলন দরকার ছিল, সেদিকে তারা যাবেন না। তাদের হাতে ক্ষমতা আছে, পুঁজি আছে, তারা মানুষকে সেই ভাবনার দিকে নিয়ে যাবে যে ভাবনাটা অশুদ্ধ, যে ভাবনাটা অপরিচ্ছন্ন, যে ভাবনাটা মানুষকে একা করে দেয়। আমি ঠিক তার বিরুদ্ধে আজকে আমাদের বক্তব্য রাখতে চাইব। বারবার করে বুঝিয়ে দেব, পুলিশকে নাগরিকদের অধিকারের সাপেক্ষেই কাজ করতে হবে। পুলিশকে জানতে হবে আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোটা কি, পুলিশকে তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, পুলিশের দায় দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, পুলিশকে মানবিক হতে হবে। আরো একটু এগিয়ে এসে যদি বলি, পুলিশকে মানুষ হতে হবে। ক্রমাগত রাজনৈতিক নেতাদের কথা শুনতে শুনতে পুলিশ আর মানুষ নেই, তাদের মানুষ বলে চেনা যায় না। যে আচরণ তারা করছে, এই মেয়েটির কথা শুনে মনে হবে যে আচরণ তারা করছে, পুলিশ এই পুলিশকে তারপর সত্যি আর মানুষ বলে গণ্য করার কোনো জায়গা থাকে না। আমি আজকের আলোচনার জন্য আসবো। আজকে যাদের আলোচনার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী এবং সাংবাদিক মিতা চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ বসু, এপিডিআর এর সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ বসু রয়েছেন, আর আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস দলের প্রতিনিধি হিসেবে সন্দীপা চক্রবর্তী। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে আসবো আজকের আমার অনুষ্ঠানে একমাত্র রাজনৈতিক দলের প্রতিনিধি সন্দীপা। আমি সন্দীপার কাছে প্রথম আসবো। সন্দীপা, এই যে পুলিশের চেহারাটা আমরা দেখছি, আমি দেখছিলাম সন্দীপা গত কয়েকদিন ধরে টেলিভিশন চ্যানেলগুলোতে আমি দেখি, বিভিন্ন জায়গায় দেখছিলাম যে আপনাদের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার দেখতে গেছেন ইন্দ্রানুজ, যে ছেলেটি আহত হয়েছে তাকে দেখতে গেছে। একটি টিভি চ্যানেলে, বেশ কয়েকটি টিভি চ্যানেল দেখছিলাম, কিছু সাংবাদিক, আমি জানি না কোন দেশে মানে কবে থেকে ওরা সাংবাদিকতা করছে, কি করছে আমি জানি না, চিৎকার করছে, চিৎকার করে বলছে মাওবাদীর সমর্থক একজন মাওবাদীকে দেখতে যায়। মানে আমি তো বুঝতে পারছি না, গণতান্ত্রিক নীতিতে আমার রাজনৈতিক মতামতের যদি বিরতি হয়, শুভঙ্কর সরকার কিংবা মোহাম্মদ সেলিম যেটার পরিচয় দিয়েছেন রাজনৈতিক শিষ্টাচার, সম্পূর্ণ অন্য মত। আমি বলছি এরা মধ্যে এটাও জানেন না যে সীতারাম ইয়েচুরি, গত কয়েকদিন ধরে বারবার করে মনে হচ্ছিল, আজকে কথা বলছিলাম কংগ্রেসের নেতার সাথে, তাকে বলছিলাম সীতারাম ইয়েচুরি যখন জেএনইউতে পড়তেন তখন তিনি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে দাবি তুলেছিলেন এবং চার্জশিট তৈরি করেছিলেন, পদত্যাগ করতে হবে। তুমুল বিক্ষোভ চলছে, ইন্দিরা গান্ধী গেছিলেন জেএনইউতে, ইন্দিরা গান্ধী বলেছিলেন যে কি হয়েছে, একেবারে সীতারাম ইয়েচুরি তার সামনে দাঁড়িয়ে সেই চার্জশিটটা পড়ছিলেন এবং তারপরের দিন ইন্দিরা গান্ধী সত্যি সত্যি পদত্যাগ করেছিলেন। অত দূরে যেতে হবে না, মনমোহন সিং একই রকম ভাবে মনমোহন সিং করেছিলেন, তাকে কালো পতাকা দেখানো হয়েছিল, তারপরে তার দপ্তর থেকে খোঁজ খবর নিয়ে জানানো হয়েছিল এরা কালো পতাকা ইয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তার দপ্তরে বলা হয়েছিল যে এদের বিরুদ্ধে কি আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে পরিষ্কার মনমোহন সিং এর সাথে কথা বলে জানিয়ে দেওয়া হয়েছিল না, কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, কারণ এই কালো পতাকা দেখানোর যে অধিকারটা, সেটা গণতন্ত্র, আমাদের গণতন্ত্র যে অনেক বেশি, তার পরিসরটা যে অনেকটা বড়, সেটার প্রমাণ হয় যে আমরা অন্য মতকে ধারণ করতে পারি। এই বোধগুলো কোথাও হারিয়ে যাচ্ছে, যে হতে পারে তো আমার মতের উল্টো দিকে, কিংবা ভুলও হতে পারে, আমি তো গণতান্ত্রিক পরিসর বাড়িয়ে তার সঙ্গে মোকাবিলা করব। এই সমস্ত সংকীর্ণ উচ্চনাদী চিৎকার চেঁচামেচি করে গোটা বিষয়টাকে দমিয়ে দেওয়া যায়, যেভাবে এই রাজ্যের পুলিশ প্রশাসন করছে। আমি শোনাবো, মেয়েটির বক্তব্য শোনাবো, শিউরে উঠতে হয়। কোথাও মনে হয় না যে সেই ইংরেজ আমলের যে মানসিকতা পুলিশের, সেখান থেকে বেরোতে পারেনি পুলিশ এখনো। আপনি কি এখন শোনাবেন বক্তব্যটা, না আমি আগে বক্তব্যটা? আপনি বলুন, আমি তারপরে শোনাচ্ছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না আজকে কেন আপনারা এবং আমরা সবাই অবাক হচ্ছি অনুপম বাবু পুলিশের এই ভূমিকা দেখে, বা রাজ্যের প্রশাসনিক স্তরে যারা আছেন তাদের এই ভূমিকা দেখে আমরা কিন্তু অবাক হচ্ছি না। এদের যে এই রাজনৈতিক চরিত্র, বা এদের এই যে একটা দলদাস প্রবৃত্তি, যে দলদাসে ওনারা রূপান্তরিত হয়েছে আজকে খাকি উদ্ধারীরা, সেটা তো আমরা বিগত অনেক বছর ধরে দেখে আসছি, বিগত কয়েক বছর ধরে দেখে আসছি এই তৃণমূল জামানায়। তাই সেই ধারাটা ভেঙে
রাজ্যে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে। সেদিনই এদের সিনতারাটা বন্ধক রেখে দিয়েছিলেন যেদিন মাননীয় মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে কয়েকটা গুন্ডাকে ছাড়িয়ে এনেছিলেন পুলিশের হাত থেকে, মানে থানায় গিয়ে বলেছিলেন যে এরা আমারই লোক। সেদিনই পুলিশের সেই পদমর্যাদা বলুন বা মর্যাদা বা আত্মসম্মান বলুন সেটাই মানে মাটিতে মিশে গেছে যেদিন মাননীয় মমতা ব্যানার্জি বলেছিলেন আমি তো গুন্ডা কন্ট্রোল করি। যে কাজটা পুলিশের কাজ, যে কাজটা প্রশাসনের কাজ, একজন ব্যক্তি বলছেন যে তিনি গুন্ডা কন্ট্রোল করেন। তারপর সেই গুন্ডাদের নমুনা দেখলাম, শওকত মোল্লা থেকে শুরু করে যা যা আছে। আপনি বলছেন যে পুলিশ আজকে পেটাচ্ছে কেন মানুষকে, আমি আপনাকে বলবো যে পুলিশের অডাসিটি কোথায় পেয়েছে মানুষকে পেটাবার। আমি কয়েকটা ইনস্ট্যান্স তুলে ধরছি যে পুলিশের সামনে কি কি হয়েছে। পুলিশের সামনে কামারহাটি আরিয়াদহ, সেখানে পুলিশি চেকপোস্ট আছে, যাই আছে, সেখানে তৃণমূলের একটা জয়ন্ত সিং, সেখানকার তৃণমূল লোকাল লিডার, সে কামারহাটির একটা ক্লাবে ঢুকে একজন ছাত্র এবং তার মাকে রীতিমতো বেঁধে পিটিয়েছে। এবং আমি শুধু 2024-এর কথা বলছি, কয়েকটা ইনসিডেন্ট, তার আগে গেলে তো বিশাল বড় লম্বা লিস্ট, এই লিস্ট শেষ হবে না। এবং তাজমহল, যাকে আমরা জেসিবি বলে কিছুদিন আগে সবাই জেনেছি, সেই তাজমহল উত্তর দিনাজপুরের চোপড়ার সেই তাজমহল কিন্তু একজন মানে সালিশি সভা বসিয়েছে, মানে যেটাকে আমরা ক্যাঙ্গারু কোর্ট বলি, সেখানে একজন মহিলাকে রীতিমতো বাঁশ দিয়ে পেটাচ্ছে। সেখানেও কিন্তু তাজমহল এই প্রথম তো সালিশি সভা বসায়নি, আরো অনেকবার তাহলে এরকম সালিশি সভা বসিয়েছে। তার মানে বুঝতে পারছেন পুলিশ কি করেছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে জড়ভরত হয়ে রেখেছে। সেখানে দাঁড়িয়ে চোপড়ার এমএলএ হামিদুর রহমান বলছে ওই মহিলা সামাজিক প্রশ্ন। তাহলে আমাদের প্রশাসনিক মাথা যারা, তারাই যদি এরকম ভাবে মহিলাদের সামাজিক চারিত্রিক দোষ নিয়ে প্রশ্ন তোলে, যে এই জন্য এটাকে যদি জাস্টিফাই করে যে এই জন্যই তো লোকাল গুন্ডারা, লোকাল নেতারা, তৃণমূলের নেতারা পিটিয়েছে, তাহলে পুলিশ কি করবে সেখানে? আবারও বলছি, পুলিশ জড়ভরত। পূর্ব বর্ধমান কালনা গোপাল তিওয়ারি, একজন লোকাল তৃণমূল লিডার, সেখানকার জেনারেল সেক্রেটারি, সে একজন মহিলাকে বাড়িতে ঢুকে পিটিয়েছে। পুলিশ তাকে ধরেনি, পরে চাপের মুখে পড়ে ধরেছে, তারপর আবার বেল পেয়েছে। সেই বেলের এগেনস্টে গিয়ে পুলিশ কোন রকম কোনো কন্টেস্ট করেনি। রাজারহাট, আমি যেখানে থাকি, রাজারহাটে তৃণমূলের এক লোকাল নেতা রক্তিম কর এখানে সালিশি সভা বসিয়ে তৃণমূলের পার্টি অফিসে একজনকে নিয়ে গিয়ে এই 2024-এ 7 মাস আগে পিটিয়েছে। এবং তার থেকে আমি গোটা রাজ্যের চিত্র ডিস্ট্রিক্ট নিয়ে বলছি, ইরশাদ আলী হাসিম আছে কোচবিহারের একজন লোকাল নেতা, সে হাসিম আলী আসমা খাতুন নামের একজন মহিলাকে, সে হাসিম আলীর ভাই ইরশাদ আলী নিজের দাপট দেখিয়ে সেখানে সেই মহিলাকে ধাক্কা দিয়ে পিটিয়েছে। পুলিশ নীরব দর্শক, সেখানে নীরব দর্শক। এইবার শেষে আমি আমার কথা যদি আজকে বলি, গেল পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের গুন্ডাদের হাতে আমার রীতিমতো বস্ত্র হরণ হয়েছে, মাঝ রাস্তায় আমার ওড়না টেনে নিয়েছে, আমার মোবাইল ভেঙে দিয়েছে, পুলিশ সেখানে মোমের পুতুলের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে। আমি দুঃখিত এই ভাষা ব্যবহার করার জন্য। আজকে কোথায় গেছে আমাদের নিরাপত্তাটা বলুন? আমাদের সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে সব রকমের নিরাপত্তা কোথায় গেছে? আজকে পুলিশ এইগুলোর জন্য, পুলিশ তো জানে যে হচ্ছে যে বর্তমান রাজ্য সরকারের, আর যদি না করে তাহলে ওই আপনার একজন পুলিশ অফিসার ছিলেন পাহাড়ে, উনার মতন অবস্থা হয়ে যাবে। যে বিমল গুরুংদের উপর অ্যাকিউজ যে তারা ওই পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলেছিল, সেই বিমল গুরুংরা আবার এসে মাননীয়ার সাথে হাতে হাত মিলিয়ে রাজনৈতিক একটা কার্যকলাপ করার চেষ্টা করেছিল। পুলিশটা যে হয় এরকম অবস্থা হবে, আর না হলে ভাই আমি তো ঠিক আছে, আমার পানিশমেন্ট ট্রান্সফার এখন দূরস্থ, এখন তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে উড়িয়ে দেবে। তৃণমূলকে মারছে তো আমি তো কোন ছাড়, আমার উর্দি কোন ছাড়? হ্যাঁ, তো সেখানে একটা জীবন নিয়ে একটা ঝুঁকি আছে পুলিশের, ওদের তো সংসার আছে, আর না হলে ওদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে বা কিছু একটা করে দেবে। তো সুতরাং পুলিশের কাছে মানে যে দলদাস বৃত্তি করো, এই লোকাল নেতাদের দলদাস বৃত্তি করো, তৃণমূলের দলদাস বৃত্তি করো। কিন্তু বলতে চাই, কথাটি আপনি বলছিলেন যে পুলিশের বেতনটা কোত্থেকে আসে, যেটা আমাদের ট্যাক্সের টাকায় আসে, সেটা তো আর অন্য তৃণমূলের পার্টি ফান্ড থেকে তো আসে না। যেই পুলিশ এই কথাটা যেদিন বুঝে যাবে, এই পুলিশ যেদিন নিজেদের যে বেতনটা আছে সেটা
তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেবে, যে প্যাটার্নটা বন্ধক দিয়ে দিয়েছে নিজেদের মেরুদণ্ডটা, সেদিন কিন্তু দেখবেন এই তৃণমূল ধসে যাবে। তৃণমূলের এই যে প্রাসাদটা আছে সেটা ধসে যাবে। এবং আরেকটা কথা বলে আমি শেষ করব, অনুপম বাবু, আমরা সবাই দেখতে পাচ্ছি তৃণমূল কিন্তু মানে চেয়ারের চারখানা পায়ার মতো একটা চেয়ারে বসে আছে। সেই চারখানা পায়াটা হচ্ছে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, এইগুলো। আরেকটা হচ্ছে প্রশাসন। প্রশাসনের সর্বক্ষেত্রে এরা বিচরণ করছে, তৃণমূলের যারা 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 এই কারণে এতটা দৌরাত্ম্য এদের দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, যে যতই বলুক, যে যতই বড় চ্যানেল হোক, যে যতই বড় সাংবাদিক হোক, অনুপম বাবু, আজকে আপনার চ্যানেলে এসে, আপনার প্রোগ্রামে এসে বলছি যে যে যতই তৃণমূলের এই তথ্যটাকে প্রমাণ করার চেষ্টা করছে বারবার, বলে যে তৃণমূল বলেছে যে আমাদের রাজ্যের নির্বাচন কমিশনের রাজীবা সিনহা সে মাননীয়ার আদরের ছোট ভাইয়ের সাথে সান্ধ্য আসরে বসেনি, এটা তৃণমূলের কথা। চোর কখনো বলে না যে আমি চুরি করেছি। সুতরাং তৃণমূলও বলবে যে না না না, ও তো মাননীয় মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জি নয়। আমি নাম করেই বলছি যে যতই বড় তৃণমূলের এই ভুল তথ্যটাকে প্রমাণ করার চেষ্টা করো, আমরা সেটা মানবো না। এবং সেটাই বলছি রাজ্য নির্বাচন কমিশনার, এবং তার সাথে তো আমাদের কেন্দ্রীয় কমিশনারও আছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনার কেন আছে জানতো? কেন্দ্রীয় নির্বাচন কমিশন কারণ চতুর্থ দফা ইলেকশন যখন লোকসভায় হচ্ছিল, শুভেন্দু অধিকারী বলেছিলেন এই রাজ্যের বুকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যিনি হয়ে এসছেন, দায়িত্বপ্রাপ্ত যিনি এসছেন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জির চামচা। ওনার তো মুখের ভাষা এটাই, উনি বলছেন মমতা ব্যানার্জির চামচা। বিজেপি যখন এই কথাটা বলছে, রাজ্যের বিরোধী দলনেতা যখন এই কথাটা বলছে, তার মানে নিশ্চয়ই কোথাও না কোথাও এটা সত্যতা আছে। এবং রইল কথা মাওবাদীর, ছত্রধর মাহাতো কি বিবেকানন্দের বড় ছেলে ছিল? আমি সেটা একটু জানতে চাইছি। ছত্রধর মাহাতো, তারপরে কিষেনজি, এরা কি বিবেকানন্দের বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে ছিল নাকি? হ্যাঁ, তাহলে এরাও তো মাওবাদী। একদম। আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করেছি, দেখলাম, আমি বলেছি এই ব্রাত্য বসু তার একটা নাটকে তার ডায়লগ ছিল যে কামাওবাদী হওয়ার চেয়ে মাওবাদী হওয়া ভালো। এই ব্রাত্য বসুর একটা সংলাপ ছিল, তার লেখা নাটক। সেই নাটকে তিনি এটা বলেছেন। অনুপম বাবু, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কতটা নির্মমতার প্রতীক হতে পারে যে একজন ছাত্রী, বহু বছর আগে একটা ইন্টারভিউতে একজন ছাত্রী ওনাকে একটা লেজিট কোশ্চেন করেছিল বলে ওপেনলি সেই ছাত্রীটিকে উনি মাওবাদী বলে তাগিয়ে দিয়েছেন। এবং এই মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্লজ্জভাবে সেই মাওবাদীদের হাত ধরে এই রাজ্যের বুকে এসছেন, এই রাজ্যের বুকে ক্ষমতায় এসছেন এই মমতা ব্যানার্জি। তাহলে ওদের কাছে দেখুন, ওরা হচ্ছে কি জানেন তো, তৃণমূল হচ্ছে যে কাজের সময় কাজী, কাজ ফুরুলে কিষেনজি। একদম। আমি আসবো, আমি শোনাবো, আমি নেতাদের কাছে আসবো, সোমনাথ বাবু রয়েছেন, ওনার কাছেও আসবো। তার আগে শোনাবো কি বলছেন আমাদের দেশের একজন কলেজ পড়ুয়া ছাত্র এবং গবেষণা করেন, তিনি কি বলছেন আমরা শোনাবো। পিসিআরকে বলবো একটু শোনাতে। এইভাবে অত্যাচার চলতে থাকে এবং আমি যে একটা ট্রাইবাল এতে বিলং করি, আমাকে সেই জাতের নাম করে আমাকে অপমান করা হয় এবং আরো বিভিন্ন অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করা হয়, যেগুলো আমি আমার রুচিতে বাঁধছে বলার ক্ষেত্রে, ফলে আমি বলতে পারছি না, এমন কথা বলেছে। তারপরে যখন তারা সেই আমার নাম ঠিকানা না লিখতে পারার ফলে আরেকজনকে বলে, তাদেরই আরেকজন কর্মীকে ধরে নিয়ে আসো যে এ বলবে এবং সে লিখবে। তারপরে আমাদের জেলার যিনি সম্পাদিকা তনুশ্রী বেজ, ওনাকে ধরে নিয়ে আসে, টেনে হিচড়ে নিয়ে আসে রুমে। তারপর তখন আমাকে বলতে বলা হয় যে তোমার নাম আবার বলো। তখন আমি আমার নাম বলি এবং উনি যখন লিখছিলেন তখন তার হাতে এই যে গিটে বেতের এতে আঘাত করা হয়, ফলে তিনি লিখতে পারছিলেন না। তাই তাকে চুলমুঠি ধরে আবার তাকে নিচে ফেলে দেওয়া হয় এবং লাথি মারা হয়। এরকম এলোপাথারি তখন লাথি মারতে থাকে। তখন আমি বাধ্য হয়ে বললাম যে আমাকে দিন, আমি লিখে দিচ্ছি। তারপরে আমি যখন লিখছি আমার নাম অ্যাড্রেস, তখন তারা ওসি বলল যে
মোমবাতি নিয়ে আসো, মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হয়। হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে, এখনো সেই চিহ্ন আছে। এইভাবে আঘাত দেখান। বিস্তারিত আছে, মোমবাতি ঢেলে দেওয়া হয়েছে এবং পায়ের উপরে আরো কয়েকজন পুলিশ আধিকারিককে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সেই অবস্থায় পায়ে মারা হয়েছে যাতে পাটা সরিয়ে নিতে না পারে, তার জন্য এগুলো করা হয়েছে। শুনতে শুনতে মনে হচ্ছে নিশ্চয় কোথায় আছি আমরা। আমি নেতাদের কাছে আসবো, কিন্তু আপনি শুনলেন একের পর এক ঘটনা। দেউচিয়া পাচামিতে সমাজকর্মী এপিডিআর এর একদল মানুষ যাচ্ছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং এ, সেখানে তাদের সারাদিন ধরে হেনস্থা করা হয়েছে। আজকে শুনছিলাম যে এপিডিআর এর পক্ষ থেকে একটা সাংবাদিক সম্মেলন করা হয়েছে প্রেস ক্লাবে, সেখানে তারা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেছে। আমাদের প্রতিনিধি গেছেন সেখানে, কিছু পরে হয়তো আমরা সেই প্রতিবেদনটা দেখাবো। যদি একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, মানে কোথাও মনে হয় না যে এবার সময় এসেছে সমস্ত নাগরিকদের অন্তত নাগরিক অধিকারের কথাটা বলা, পুলিশকে মনে করিয়ে দেওয়া যে তারা কোনো শাসক দলের নয়, কোনো রাজনৈতিক দলের নয়, তারা আসলে মানুষের রক্ষাকর্তা, মানুষকে রক্ষা করার দায়িত্বের জন্যই তাদের পাঠানো হয়েছে। তারা আমাদের ট্যাক্সের পয়সায় তাদের মাসে আনা হয়। এগুলো বোধহয় একবার মনে করিয়ে দেওয়ার দরকার পড়ছে। মানে সোচ্চার মধ্যে সব নাগরিক, তাদের রাজনৈতিক আনুগত্য যাই থাকুক না কেন, বোধহয় সমস্ত নাগরিককে একসাথে এটা মনে করিয়ে দেওয়ার দরকার হয়ে পড়ছে। তার পটভূমিতে ছিল কোটাল, এবং কোটাল চুরি হয়ে গেছে রাজকোষে বলে যখন শ্যামা সামনে চিৎকার করছে, কোটাল যখন চোর ধরে আনে, যে চোর নয়, তাকে কিভাবে পিটিয়েছিল, মানে তাকে আটকে রেখেছিল, শেকল দিয়ে বেঁধে রেখেছিল। শ্যামা নৃত্যনাট্যটা সম্পর্কে একটু পড়লে পরে জানতে পারবে। আমাদের পুলিশের প্রথম স্তরটা ছিল হচ্ছে কোটাল। ঠিক সেই সময় থেকেই মানে বজ্রসেনকে আর কি ধরে এনেছিল চোর বলে। আসলে তো বজ্রসেন চোর নয়, চুরি হয়ে গেছে রাজকোষে, মানে ওই সময় থেকে মিথ্যে কথা চলছে এবং ওই সময় থেকে কোটালের অত্যাচার চলছে। সেদিনকের কোটাল, আজকের পুলিশ, এর মাঝখানে অনেক জল গঙ্গা যমুনা পদ্মা দিয়ে বয়ে গেছে, কিন্তু তাতে পুলিশের চরিত্রের কোনো এদিক ওদিক কিছুই হয়নি। ব্যতিক্রমী দুই একজন পুলিশ কেন হয়নি, এটা উত্তর আমার কাছে আমি যেটা দিতে পারি সেটা হচ্ছে যে যুগে যুগে প্রশাসক এবং তার প্রশাসন একই রকম, তার নামটা খালি বদল হয়, রাজনৈতিক দলের রংটা বদল হয়, বাকি কাজ কিন্তু কখনোই বদল হয় না। ধরো কংগ্রেস আমলে যখন সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন, তখন নকশাল নিধনটা তো, তখন আমি খুব ছোট, কিন্তু প্রতিদিন যখন শুনতাম যে বারাসাতে 12টা বডি পাওয়া গেছে, কাশীপুরে গঙ্গায় ভাসছে, যেটা সত্যি ঘটনা, এগুলো তো কোনো মিথ্যে নেই এর মধ্যে, তখন তার কাছে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের কাছে থ্রেট ছিল হচ্ছে নকশালরা খতম করে দাও, এবং খতম করেছে কারা? পুলিশের সাথে লোকেরাও ছিল, মেইনলি কংগ্রেসের লোকেরাই ছিল। আচ্ছা, তারপরে কংগ্রেস চলে গেল, সিপিএম এলো। সিপিএম আমলেও পুলিশের টর্চারের কথা কি কম আমরা জানি? আমরা তো এর কথা তাকে তো গুম করে ফেললো। ওই একটা কারখানায় কাজ করতেন, ওই ছেলেটিকে তো গুম করে ফেললো, তার নাম ভিখারি পাসওয়ান। ভিখারি পাসওয়ানকে কি সামান্য লোকেরা ধরে নিয়ে গেছে? পুলিশ নিয়ে গেছে, পুলিশ মেরেছে, এবং সেটা সিপিএম এরই মদতে মেরেছে। আমি একটা ভিখারি পাসওয়ান একটা ছোট্ট উদাহরণ দিলাম। আচ্ছা, একদম খুব নিকট ভবিষ্যতে চলে যাই।
যেটার উপরে ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে নন্দীগ্রাম আর সিঙ্গুর। সিঙ্গুর যখন চলছে তখন আমি দৈনিক স্টেটসম্যান, সিঙ্গুর আমার কাছে চেনা, প্রতিদিন নানান ঘুরপথ দিয়ে সিঙ্গুরে যেতাম এবং ওই আলপথ এবং মাঠের ওই যে মাঠের তো ধান কাটার পর জমিটা অসমান হয়ে থাকে, তার উপর দিয়ে ছুটতাম এবং পেছন দিক থেকে পুলিশ লাঠি নিয়ে যখন আঘাত করতে পারতো না তখন মাটির ঢেলা প্লাস ইট ছুঁড়ে আমাদের মারতো। একটা বাড়িতে গিয়েছিলাম, সেই বাড়িতে ঢুকে তাদের সন্দেহ হয়েছিল যে তাদের বাথরুমে কোনো একজন মমতাপন্থী লোক ঢুকে আছে। তাদের বাথরুমে ঢোকার নাম করে ভদ্রমহিলা একেবারে সদ্যজাত সন্তানকে ব্রেস্ট ফিড করাচ্ছিল, তাকে এমন ভাবে একটা লাঠির বাড়ি মারলো যে বাচ্চাটার জিভ কেটে গেল। তখন মানে আমি তখন আড়ালে, কিন্তু এগুলো সব দেখেছি। কাজে যুগে যুগে পুলিশের সম্পর্কে যদি বলতে পুলিশের কাহিনী শেষ হবে না, পুলিশ চরিত্রটা একই।